প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই দীর্ঘ পথ চলা 18 বছর ধরে এই সিদ্ধিদাতা গণেশ আর মা দক্ষিণাকালী এই দুটোকে আমার প্রাণপণে ডান হাত বাঁ হাত করে এত বছর কিন্তু আমি প্রদক্ষিণ করছি আপনাদের চারধারে। তেমনই আজকে গণেশজি অর্থাৎ যে আমার আরাধ্য দেবী গণেশ দেবতা, এই দেবতা অর্থাৎ এই গণেশজির একটা অনেক বড় তিথি অর্থাৎ জন্মতিথি বা আবির্ভাব তিথি হচ্ছে গণেশ চতুর্থী, যেটার জন্য বোম্বেবাসী সারা কলকাতার বিশ্ব কিন্তু মেতে ওঠে। এবং জানেন এই গণেশজি এত 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 খুব তাড়াতাড়ি আপনার সর্বকার্য সিদ্ধি পূরণ করবে যে আপনি কখনো বুঝে উঠতে পারবেন না যে গণেশজি কিভাবে তার আশিস তার কৃপা আপনার উপরে নেছাওয়ার করে দিয়েছে। এই গণেশজি একটি এমন দেবতা যাকে অল্প সময় অল্পকে যদি এই প্রসন্ন করা যায়। বলা হয় এই গণেশ চতুর্থী এতটা ইম্পর্টেন্ট যা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের জীবনে গণেশ রাখাটা খুব 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 গুরুত্বপূর্ণ। আজকে যে গণেশ চতুর্থীর কথা বলবো, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে এই গণেশজির হয় জন্মতিথি বা জন্মদিন। এবং বলা হয় শিব এবং পার্বতীর প্রিয় পুত্র এই গণেশজি। গণেশজি হচ্ছে সিদ্ধিদাতা, গণেশজি সমৃদ্ধি দান করে এবং ব্যবসা বুদ্ধি উন্নতি জীবনের সফলতা গণেশজি ছাড়া কিন্তু কখনো সম্ভব নয়। বলা হয় বিদ্যার দেবী মা সরস্বতী হয়, তাহলে বুদ্ধির দেবতা হচ্ছে গণেশজি। তাই গণেশ যেহেতু চতুর্দশী আসছে শনিবার অর্থাৎ আজকে পড়ছে গণেশ চতুর্থী, থাকবে কালকে, কিন্তু মনে রাখতে হবে টানা 10 দিন ধরে হয় এই গণেশ পুজোর রীতি নীতি এবং আচরণ। বলা হয় পৌরাণিক কালে 10 দিন ধরে গণেশজির পুজো করা হয়, পৌরাণিক কাল থেকে। কেন? বলা হয় মহর্ষি বেদব্যাস গণেশকে বলেছিল, মানে অনুরোধ করেছিল তিনি মহাভারতটা লিখে দেন, কারণ বেদব্যাস তিনি শ্লোকগুলো উচ্চারণ করেছিলেন এবং গণেশজি 10 দিন ধরে মহাভারত রচনা করেছিল। এই 10 দিন রচনা করার ফলে গণেশজি পুরো ঝুল কাদা ধুলোয় মেখে গিয়েছিল, তার গায়ে ধুলো ভরে গেছিল। তাই 10 দিনের পর অনন্ত চতুর্দশীর দিন গণেশজি সরস্বতী নদীতে গিয়ে চান করেছিল তার, এবং জীবনের তার গায়ের সব ময়লা ধুলো বার করেছিল। বলা হয় গণেশজি একটি এমন দেবতা, তাকে পেটুক বলা হয়, কিন্তু আপনি কি জানেন তার একটা ফুলে একটা মিষ্টিতে প্রভু অবশ্যই সম্পন্ন হয়। তাই আজকে বলবো গণেশ চতুর্থীর কিছু বিশেষ নিয়ম, কখন পড়ছে, পুজো কোন সময় করবেন, কি দিয়ে পুজো করবেন, গণেশজির প্রিয় দ্রব্য কি এবং কোন রঙের গণেশ আপনাকে কিনতে হবে বা কিনলে ভালো হতে পারে। যেহেতু লাইভে অনুষ্ঠান অবশ্যই আছে, লাইভে আসবেন, কথা বলবেন। কিন্তু আজকে বলবো গণেশ চতুর্থীর নিয়ম। বলছে এবছরে 2024-এর গণেশ চতুর্থী পড়ছে 20 ভাদ্র মানে 6 সেপ্টেম্বর, আজকে দুপুর শুক্রবার দুপুর 3টের থেকে পড়ছে গণেশ চতুর্থী। আজকে দুপুর 3টের থেকে পড়ছে গণেশ চতুর্থী। আজকে সারাদিন বা সারা সন্ধ্যা রাত্রি থাকবে। কালকে শনিবার 21শে ভাদ্র অর্থাৎ 7ই সেপ্টেম্বর শনিবার ঠিক বিকেল 5:36 সমাপ্ত হচ্ছে গণেশ চতুর্থীর এই বিশেষ পুজো পদ্ধতি। তারপর তো আছেই অনন্ত চতুর্দশী পর্যন্ত টানা 10 দিন আপনাকে অবশ্যই এই ক্রিয়া এই কাণ্ড করে যেতে হবে। মনে হয় এই 10 দিনের কিছু বিশেষ পূজা আছে, কিছু বিশেষ ক্রিয়া আছে, যদি আপনি তাকে সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার জীবনে আলো আসবে, অন্ধকার কাটবে। জীবনে কখনো ব্যবসায়িক মানুষ হোক, কাজের মানুষ হোক, অফিসিয়াল চাকরির জন্য খুঁজছেন বা যে কোনো সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং আজকের বিশেষ পর্বে জানতে পারবেন গণেশজি কি কালারের কিনবেন। অনেকে হলুদ কেনেন, অনেকে সাদা কেনেন, অনেকে কালো কেনেন। গণেশের বিভিন্ন রং হয়, ব্লু হয়, কিন্তু আপনারা কি জানেন যে লাল রঙের গণেশ যে বাড়িতে রাখা যায়, যেমন সেটি মঙ্গলের কাজ করবে আবার তেমন সেটি অনন্ত পুরাণের কাজ করবে। রেড গণেশ আপনাকে কিনতে হবে, ছোট হোক মাঝারি হোক বড় হোক, মার্বেলের হোক স্টোন ডাস্ট হোক, যে কোনো রেড কালারের গণেশ একটা কিন্তু আপনাকে কিনতে হবে এই অনন্ত চতুর্দশীর আগে। অর্থাৎ আপনি আজকে কিনতে পারেন দুপুর 3টের পর। কেনার পর ওটাকে আপনি আপনার গৃহেতে স্থাপন অবশ্যই করবেন। আর স্থাপন করতে গেলে কি করতে হবে, আগে আপনারা হলুদ কাপড় পাততে হবে। হলুদ কাপড় পাতার পর আপনাকে দূর্বা, বিশেষ করে দূর্বা বেশি করে দিয়ে তার উপর লাল রঙের গণেশকে স্থাপন করতে হবে। আর গণেশজির প্রিয় ফুল হচ্ছে যে কোনো জবা ফুল বা যে কোনো কালারের জবা ফুল, নীল অপরাজিতা ফুল, কদম ফুল, কুন্দ ফুল, এগুলো প্রচন্ড প্রিয় ফুল। যেটা আপনার কাছে আছে আপনি নিবেদন করবেন। ভোগের মধ্যে আপনি অবশ্যই মোদক দেবেন, লাড্ডু দেবেন, পায়েস দেবেন, যার যা ক্ষমতা। কিন্তু মোদক সব থেকে ফেভারিট তার
খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে। অবশ্যই দিয়ে পুজো করতে হবে। আর একটি বিশেষ মন্ত্র আছে, যেই মন্ত্রটি আপনাকে টানা 10 দিন জপ করতে হবে 128 বার করে। 128 বার করে টানা 10 দিন জপ করবেন। গণেশজি সেই মন্ত্র, তিনি বহু প্রচলিত পুরাণ মন্ত্র, অবশ্যই বলবো। আর মনে রাখবেন, এই গণেশ চতুর্থীর জন্য আমার বিশেষ কিছু পূজা থাকবে, আমার নতুন ক্লায়েন্টদের জন্য নয়। যারা আমার কাছে কৌশিক অমাবস্যায় কাজ করিয়েছেন তাদের সবাই জানে একটা বিশেষ পুজো এই গণেশ চতুর্থী দিন আমি অবশ্যই করে কাজটা খুব তাড়াতাড়ি সাকসেস পায়। আমার ক্লায়েন্ট আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমি জানি আমার জীবনে যা আজকে পাওয়া, যা এগিয়ে যাওয়া, যা সাকসেস পাওয়া, সেটা শুধুমাত্র আপনাদের জন্য। যদি আপনারা না থাকতেন তাহলে হয়তো আমার পক্ষে এই এত বছর ধরে একভাবে পথ চলা কখনো সম্ভব নয়। আর মনে রাখতে হবে, আমি আপনাদের জন্য আছি, লড়ছি, ছুটছি, খাটছি, এবং আপনাকেও ছুটে আসতে হবে আমাদের যে কোনো চেম্বারে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলদিন কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আর প্রত্যেক চেম্বারে আসা থাকে প্লিজ দুদিন আগে নামটা বুকিং করবেন। প্রচুর ভিড় হয় আপনাদের ভালোবাসা আশীর্বাদে। যারা বুকিং না করে আসবেন আমি ক্ষমাপ্রার্থী, আপনি কিন্তু ফিরে যেতে বাধ্য হবেন। আর আজকে যে বিশেষ পর্ব গণেশ চতুর্থী নিয়ে, এটি একটি এমন রিচুয়াল যেটা আমরা জানি বাঙালিরা, নন বেঙ্গলিরা, বোম্বেবাসীরা সকলে ওয়ার্ল্ড জুড়ে কিন্তু এই গণেশের বন্দনা হয় এবং গণেশ চতুর্থী বিশেষ বিশেষ কার্যকারী এই সময়তে। কেউ আছেন লাইনে? প্রথম কলা। নমস্কার। বলুন, জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থটা বলুন। নাম হচ্ছে রূপা মিত্র। ডেট অফ বার্থ রূপা মিত্র 13/4/2004। জন্ম সময় বলুন। দুপুর 1টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতায়। কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? হ্যাঁ, আমি তো আপনার দর্শক, নিয়মিত দর্শক আপনার। নিয়মিত মানে ভালো লাগে? হ্যাঁ, আপনার কাছে গিয়ে আমি ম্যাজিকের মতন সব রকম আমার হয়েছে, মানে সব রকম কাজ হয়েছে ম্যাজিকের মতন। কেন, কি এমন ম্যাজিক করলাম আমরা জীবনে? আমি সব রকম হয়ে গেল। আমার হচ্ছে নারায়ণপুর মরিখোলাতে আমাদের বাড়ি। আচ্ছা। আমাদের নারায়ণপুর একটা শপ ছিল, একটা মুদিখানার দোকান। আচ্ছা। সেটা ভালোই চলতো, ভালোই ছিল। তার আশেপাশে অনেক দোকান হয়ে যাওয়ার পর আর ওই তখন আর আমার চলছিল না, তখন অনেক ডাউন হয়ে গেছিল দোকানটা। আচ্ছা। অনেক দুঃখ কষ্টের মধ্যে আমার স্বামী মাথা পাগল হয়ে গেছিল, কি করে সংসার চালাবে। আর একটা ছোট বিজনেস শুরু করি, সেটাও চলছিল না। আচ্ছা। আমার এই দুঃখ কষ্ট মানে আমি একজনকে বলেছিলাম, পাঁচটা কাকিমা থাকে, এই আপনার এই নম্বরটা দিয়েছিল। তখন আপনার কাছে গিয়ে আমি অনেক মানে অনেক অনেক বড় উপকার পেয়েছি। আমি যা প্রতিকার দিয়েছিলেন সেই প্রতিকার অনুযায়ী আমি কাজ করেছি। আমার কাছে টাকাও ছিল না, অর্থও ছিল না। সব কাকিমার কাছে কিছু টাকা নিয়েছিলাম, আমার গয়না যেটুকু ছিল বেঁচে আপনার কাছে প্রতিকার করে আমি অনেক বড় একটা উপকার, ম্যাজিকের মতন উপকার পেয়েছি। মানে আপনি নারায়ণপুর থেকে কথা বলছেন, আপনার সেটা ছোট দোকান ছিল, সেটা আপনার হাজবেন্ড চালাতো, বাট সেই দোকানটা খুব ডাউন হয়ে যাচ্ছিল কেন? মানে সেটা কি বিক্রি কমে যাচ্ছে নাকি দোকান অনেক হয়ে গেছে আশেপাশে? টুকটাক করেছিল, ওই জন্য ডাউন হচ্ছিল, একদম ডাউন হয়ে গেছিল, চলছিল না। আমার গয়না বেঁচে আপনার এই প্রতিকার করে আমি অনেক ভালো আছি। মানে আপনি যখন কাকিমার কথা শুনে এলেন তখন আপনি প্রায় নিঃস্ব। তো তার তখনই ভাবনা চিন্তা এলো যে এবার দোকানটাকে বাঁচাতে হবে। কারণ দেখুন, মানুষের তো রুজি রুটি দোকান থেকেই আসে, যে যে দোকানই করুক না কেন, তাই না? আচ্ছা আচ্ছা, ম্যাজিকটা ঘটলো কিভাবে? শুধু কি আমার কাজের জন্য ঘটলো? আমি তো মনে করি তা নয়। আপনাকে যেগুলো দেয়া হয়েছিল আপনি সঠিক মতো মেনটেন করেছেন, কাজগুলো করেছেন, হ্যাঁ কি না বলুন? না, একদমই আপনার প্র্যাকটিক্যাল কথা যে আপনি যে সমস্যায় পড়েছেন, যতক্ষণ না প্রতিকারটা নিচ্ছেন আর পালনটা করছেন ততক্ষণ তো রেজাল্ট আপনি পাবেন না। এবং আজকে আপনি তো ফল হাতে হাতে পেয়ে গেলেন। একদম পেয়েছি দাদা, ওই জন্য আপনাকে আনন্দের সঙ্গে আমি কি বলবো, এখন মেয়ের জন্য আমি জানতে চাইছি যে মেয়েটা ভালো। আমি বলবো কিন্তু একটা কথা, স্বামী কি জানতো যে আপনি এসেছিলেন আমার কাছে নাকি লুকিয়ে এসেছিলেন? কিভাবে লুকিয়ে এসেছিলেন? সেখানে টাকা পয়সা ধার করে নিজে কিছু বেচে, গয়না ফয়না বলেন বেচেছেন, তো আজকে স্বামী কি জানে যে আপনি এসেছেন বলে আজকে রেজাল্টটা পেয়েছেন? হ্যাঁ, আজকে
দেখুন, কৃতজ্ঞতা ভালোবাসা আমি অবশ্যই চাই, কিন্তু এটুকু চাই যে আপনার মতো মানুষরা যারা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থাতে আবার নিজে বাঁচার জন্য, আবার দাঁড় করানোর জন্য, এই যে একটি মেয়ে আছে আপনি বললেন, একটা সন্তান থাকলে বাড়িতে তার কত বড় গুরু দায়িত্ব পালন করতে হয় বাবা মাকে, তাই না? তার লেখাপড়া, খাওয়া দাওয়া, বিয়ে, অনেক রকমের কাজ থাকে। যদি আপনার মেন বট গাছটাই ভালো না হয় তাহলে শাখা পোশাক কি করে ভালো থাকতে পারে? চলুন, আপনার মেয়ে জন্মবার মঙ্গলবার। আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকছি। কর্কট লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। প্রথমত এখন চলছে কিন্তু 7.5। এই মকর রাশির ওপর দিয়ে সাজে চললে বলা হয় আপনার মেয়ে কিন্তু খুব শান্ত স্বভাবের। আপনার মেয়ে কিন্তু আজকালকার দিনের মেয়েদের মতো উচ্ছৃঙ্খল নয়। মানে হয় না যে বেরিয়ে যাওয়া, কথা তর্ক করা, বাবা মাকে পাত্তা না দেওয়া, এটা কিন্তু আপনার মেয়ের মধ্যে এখনো অব্দি আছে, যে বাবা মায়ের কথা শুনে যাওয়া। হ্যাঁ কি না বলুন? এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ে জীবনে দুটো প্রবলেম আসবে। এক হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিছু ব্যাঘাত ঘটতে পারে, কারণ বলছে এই জন্মচার সূত্রে ও খুব বন্ধুর প্রতি ভালোবাসা থাকবে, অনেক বন্ধুকে নোটস দিয়ে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। এই যার ফলে দেখবেন ও বিপদে পড়লে কোনো বন্ধুকে নোটস দিতে চাইবে না, হেল্প করতে চাইবে না। একটু সাবধান, এটাকে সাবধানে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের বিবাহিত জীবন ভালো, কর্মজীবনে ভালো, কর্মপ্রাপ্তির যোগ আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সার্ভিসের কোনো যোগ আপনার মেয়ের নেই। কিন্তু আপনার মেয়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব বাদবিচার থাকবে, ও খুব চুজি, তাই তো নাকি সব খায়? এবং ও খুব রোগা পাতলা, খুব মোটা বা ফ্যাটিনেস ওর মধ্যে কোনোদিনই আসবে না, কারণ ওর বৃহস্পতি যেহেতু এখানে ডিগ্রি পেয়েছে চন্দ্রের এবং ডিগ্রি পেয়েছে রাহুর, তাই জন্য ও সবসময় রোগা পাতলা থাকবো। কি খুব মোটা, খুব হেলদি? রোগা। তাহলে আমার কথা মিলছে না? মিলছে না? এবং আমি বলবো দ্বাদশে শনি বসে রয়েছে, একটু রাস্তাঘাট দেখে পাওয়াতে বলবেন, আগুন এবং কারেন্ট এবং গরম জিনিস থেকে সাবধান থাকতে বলবেন। আর হচ্ছে জীবনে প্রতিষ্ঠার জায়গা রয়েছে, যখন পুজো করবেন মোমবাতি ধূপ করে জ্বালালে একটু সাবধানে, আগুন থেকে, গরম জল থেকে কোনো প্রবলেম আসতে পারে। ওকে, আচ্ছা, প্রথমবার যখন আপনি আমার চেম্বারে এলেন স্বামীর জন্য, তখন তো টাকা পয়সা নিয়ে আকতি মিনতি ছিল, যে পারবো কি পারবো না, জোগাড় করতে পারবো কি পারবো না, কাজ হবে কি হবে না। একটা তো প্রতিটা মানুষই প্রথমবার কোনো জায়গায় দোনামোনা থাকে। কিন্তু আজকে দিনে মেয়ের জন্য যখন আসবেন, প্রতিকার নেওয়ার থেকে, বিশ্বাস করার থেকে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কি থাকবে? তাহলে আপনি বুঝতে পারছেন যে মানুষ উপকার পায় যখনই, তখন আমার রেফারেন্সটা আপনাকে দিল, আপনি এলেন, আপনি উপকার পেলেন, এবং আমি চাইবো আপনিও 5টা লোককে নিশ্চয়ই জানাবেন। ওকে, ঠিক আছে। তিনি ভালো কাজ পেয়েছেন তো? এটাই আমার চাওয়া। তো আজকে ছাড়ার আগে আপনার মেয়ের প্রতিকারটা অবশ্যই আপনি এসে চেম্বারে করে, যে প্রবলেমস গুলো আছে বললাম, কিন্তু যাওয়ার আগে সৃষ্টির দর্শককে, 10 লাখ দর্শককে আপনি কি আপনার সেই দিনের যন্ত্রণার কথা, কষ্টের কথা, দারিদ্রের কথা কি বলতে চাইবেন, যে আজকে আপনি কেমন আছেন? আমি অনেক অনেক বড় উপকার পেয়েছি এই সৃষ্টি থেকে। আমি জানতে, মানে আপনাদের জানাচ্ছি, বার্তা দিচ্ছি যে উপকার পেয়েছি। টাকা পয়সার দিক থেকেও আমি অনেক রকম কষ্ট ছিলাম, কিন্তু নিজের গয়নাগাটি যা ছিল দেখতে আমি একটা জায়গা দাঁড়িয়েছি, নিজেও একটা বিজনেস করছি। তা সবাইকে আপনাদের জানাচ্ছি, যদি এরকম আসতে চান সবাই এখানে আসতে পারেন দাদার কাছে। আসলে আপনারা কোনোদিন ঠকবেন না, কিন্তু অনেক বড় উপকার পাবেন। থ্যাংক ইউ সো মাচ। এটাই তো দরকার, যে মানুষ মানুষের মৌখিক প্রচার দেবে, এটাই জয় প্রকাশের প্রচার। খুব ভালো থাকুন, আর মেয়ের জন্য অবশ্যই আসুন। ভালো থাকুন। নমস্কার। দেখুন, এই যে মায়ের কথা, এই যে মেয়ের কথা, এই যে বউয়ের কথা, এই যে একজন ঘরের গৃহিণীর কথা, ভেতরের কথা, ভাবুন তো, যেই দিনগুলো স্বামীর বিজনেস ডাউন যাচ্ছিল, স্বামী এসে মাথা হাত দিয়ে বসছিল, তার মনে কি বিজছিল, কি করে চলবে সংসার, কি করে সন্তানকে পড়াবো, কি করে বিয়ে দেব। আমরা কি শেষ হয়ে গেলাম? বাকিদের শুনতাম অভাব চলছে, দারিদ্র চলছে, ধার করছে, ঋণ করছে, তাহলে এবার কি সেই পাঠশালে আমিও পড়বো না? সেখানেই মা আপনাকে সেই সহায় দিল, যে কারোর মাধ্যমে
মৌখিক প্রচার। মনে রাখবেন, মাউথ পাবলিসিটি সব থেকে বড় বিজ্ঞাপন। আপনি আমার কথা শুনে এর কথা শুনে আসবেন না, আপনি মুখে মুখে প্রচার। যে কেউ এসেছে, সে কাজ পেয়েছে, সেই কাকিমা এই ম্যাডাম বা এই দিদিকে হয়তো আমার নাম্বার দিচ্ছে, আজকে ইনিও হ্যাপি। এই হ্যাপিনেসটা শুধু ওনার নয়, আমারও অনেক বড় পাওনা। যখন ওনার ভেতর থেকে আশীর্বাদ বেরোয় না, যা জয়দা আছে বলে আমি ভালো আছি, ব্যবসা চলছে, এই আশীর্বাদটা আমার কয়েক কোটি টাকা রোজগারের থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি টাকা দিয়ে সব কিনতে পারবেন, ব্লেসিংস কিনতে পারবেন না, আশীর্বাদ কিনতে পারবেন না। এটা দরকার। এই বড় বড় ডিগ্রি সাজিয়ে বসলেই বড় মহারাজ আর ধীরাজ হওয়া যায় না। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি বনগা থেকে বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? আমি ছেলের সম্বন্ধে। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম হচ্ছে প্রিয়াংশু বিশ্বাস। ডেট অফ বার্থ? 13/3/2013। বাহ, এরাও 13/3/2013। বাহ, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 12:48। জন্মস্থান কোথায় প্রিয়াংশুর? বনগা। বনগাঁ। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ স্যার, নিয়মিত দেখি। আপনার নিয়মিত কেমন লাগে অনুষ্ঠানটা? কেমন লাগে? খুবই ভালো লাগে। এই যে আপনার যে কলার, আপনার আগের যে ম্যাডাম, উনি যে এত বড় কথা বলে দিয়ে গেল যে আমি সত্যি যে কষ্টে, যে অভাব, যে ধার দেনায় ছিলাম, আজকে আমি ভালো আছি, স্বামীর দোকান চলছে, পাশে আমি ছোট ব্যবসা করছি। আচ্ছা, এই যে অভাব থেকে আবার সুন্দর দিনে ফেরা, এই জার্নিটা কি ভালো লাগে না? অবশ্যই অবশ্যই। কিন্তু আজকের দিনে আপনি দেখবেন মানুষ শুধু খালি কোনো কথা বোঝায় না, আর ফোন করলেই আপনার থেকে প্রশ্ন জানতে চায়, বলুন কি জানতে চান, আর হচ্ছে আপনার এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ, এক্ষুনি আসতে হবে, প্রতিকার করতে হবে। আপনার মেন হিস্ট্রিটাই কেউ বললো না, তাই না? এই জায়গাটা আমি বলি সবাইকে ক্লিয়ার থাকতে হবে। জ্যোতিষীর কাছে গিয়ে প্রশ্ন বলবেন না। জ্যোতিষীর কাছে গিয়ে ডেট অফ বার্থ, টাইম, প্লেস বলে চুপ করে বসুন। দেখুন আপনার আগের চেয়ারে বসা ওই মহান পণ্ডিত জ্যোতিষীগুলো আপনাকে আপনার সমস্যা নিয়ে থেকে বলতে পারে কিনা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক, একদম ঠিক। অনেক জ্যোতিষীরা আপনার থেকে জানতে চায়, বলুন আপনার কি সমস্যা, কি জানবেন বলুন। কেন? তাহলে আপনি কিসের জ্যোতিষী হলেন যে ডেট অফ বার্থটা পাওয়ার পরও বলতে না পারেন? তাহলে কি জানেন আপনি? চলুন, আপনার ছেলে জন্ম বার হচ্ছে বুধবার। এবার আমরা মেন হরোস্কোপে ঢুকছি। লিখে রাখুন, এখানে বলছি মিথুন লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। মিথুন লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। জন্মচার বলছে আপনার ছেলে যথেষ্ট ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড, বুদ্ধি প্রচুর, ওর মাথায় প্রচুর সায়েন্টিফিক নলেজ, কোনো ইলেকট্রনিক্সের কার, খেলনা, গাড়ি, টিভির কোনো প্রোগ্রাম থেকে জানার প্রচুর আগ্রহ, কিউরিওসিটি এর মধ্যে প্রচুর বাড়বে। বুঝতে পেরেছেন? মানে ও খুব ব্রেনি। একদম, এখন থেকেই ও গাড়ি ভেঙে ঠিকঠাক করে। মানে ওর আগ্রহটা কোথায় পাচ্ছে? সায়েন্টিফিক মাইন্ড, এটা মনে রাখ। কিন্তু হ্যাঁ, প্রচন্ড চঞ্চল, অস্থির, ছটপটে, এবং মোবাইলের প্রতি প্রচুর অ্যাট্রাকশন বেড়ে যাওয়া, মাঝে মাঝে রাখতে জেদ করা, শুয়ে পড়ে গড়াগড়ি খাওয়া। কিন্তু ব্রেন ভীষণ ভালো, কারণ এখানে প্রবলেম করছে যেহেতু শনি এবং রাহু স্থাপিত যোগ করছে ঠিক লগ্নের পঞ্চম ঘরে। এই স্থাপিত যোগ করলে বলা হয় একটু উঁচু বয়সে গিয়ে অবাধ্যতা করতে পারে এবং ওর ভিত ভাঙতে পারে। জন্মচার্ট বলছে আপনার ছেলে জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাবে, কারণ বুধায়িত্ব যোগ আছে, জীবনে সায়েন্স বা কমার্স নিয়ে পড়বে, ট্যালেন্ট প্রচুর রয়েছে। কিন্তু আপনার বাড়ির বাস্তু ভালো নয়, আপনার পরিবারের লোকজন ভালো নয়, এবং আপনি আপনার সন্তানকে একটু চোখে চোখে রাখবেন, কারোর দেয়া জিনিস খাওয়াবেন না। বুঝতে পারলেন? আর কি প্রশ্ন বলুন? আমি কিন্তু বলে দিয়েছি আপনাকে, আপনার কোনো প্রশ্ন বলতে হয়নি আমাকে। ব্রেন ভালো, যদি একটু ধরতে পারে। ওই তো ল্যাথার্জিটা, এইগুলো কাটাতে হবে। দেখুন, এই 11 বছর মাত্র বয়স, এই 11 বছর বয়সে এত প্রতিকার দেয়া যায় না। একে দেওয়া হবে চঞ্চলতা কমানো, স্থিত করা। আর ও কিন্তু খুব ব্রেনি, কিন্তু স্কুলে গিয়ে এই চঞ্চলতার কারণে সব ভুলে ভুলে আসবে। জানা জিনিস ওর মা রেগেও যাবে, সকালেই পড়ালাম আর বিকেলে তুই ভুলে যাচ্ছিস। তো আপনিও কি বাড়িতে বসে থাকবেন না কোথাও গিয়ে দেখাবেন? এখনই প্রপার টাইম। কেন? 11 বছর বয়স মানে ছোট্ট চারা গাছ। যে এখন থেকে প্রতিকার দেওয়া যায়, তাহলে উচ্চ শিক্ষার যোগ, হায়ার স্টাডিজ, মাধ্যমিক,
এগুলো আপনাকে চিন্তা করতে হবে না, ও একই সুতোয় বেঁধে থাকবে। বোঝা গেল? বাড়ি বসে বসে থাকলে হবে না, সমাধান চাই। ভালো থাকুন। দেখুন, সমাধান চাই, সমস্যা তো থাকবেই, সমস্যা তো আছেই, কিন্তু সমাধান চাই। সমাধান চাই সমস্যার, সমাধান চাই মানসিকতার, সমাধান চাই এই বিভিন্ন লোকের থেকে প্রতারিত হওয়ার থেকে সমাধান চাই। তাই সমাধান চাইতে গেলে আপনাকে সমাধানের শেকড়ে পৌঁছাতে গেলে আপনাকে ভালো জায়গায় আসতে হবে। তার জন্য প্রতিটা চেম্বার খোলা, কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাকে দেখে বুঝে শুনে আসতে হবে। কারণ এখানে এই ছোট্ট বাচ্চা 11 বছর বয়স, এখন ছোট্ট চারাগাছ, যদি এখন থেকে আমি সুন্দর তাকে প্রোটেকশন দিই, তাকে মাটি দিই, তাকে চারদিকে বেড়াজাল দিয়ে দিই, তাহলে সে বেড়াজাল বেয়ে বেয়ে উঠতে শুরু করবে, লেতিয়ে পড়বে না। যারা মনে করছেন এখনো আসতে পারছেন না, সময় এখনো আছে, আসলে আসতেই পারেন। কারণ আপনি ছুটে না আসলে আপনার সমস্যা কোনোদিনই সমাধান হবে না। তাই একটাই পরিকল্পনা, একটাই উদ্যোগ, একটাই উদ্যম রাখুন যে সমাধান চাই, সমস্যার সমাধান চাই, শত্রুতার সমাধান চাই, মানে বিনিয়োগের সমাধান চাই, বেকারত্বের সমাধান চাই, অবিবাহিতের বিবাহিত হোক সে সমাধান চাই, এবং সন্তান অবাধ্য থেকে বাধ্য হোক সমাধান চাই। যারা চাইছেন সমাধান চেম্বারে অবশ্যই আসবেন। যে আলোচনায় ছিলাম যে এই যে আমাদের গণেশ চতুর্থী, আপনারা জানেন যে এই সময় গণেশজি ভীষণ ভীষণ খুশি থাকে, আনন্দিত হয়। যারা এডুকেশন সমস্যায় ভুগছেন, যারা অবাধ্য সমস্যায় ভুগছেন, সন্তান খুব চঞ্চল, অস্থির, ছটপটে, ল্যাথার্জি, অলসতা, কুড়েমি, গণেশজি আশীর্বাদে এই গণেশ চতুর্থীর এই 10 দিন আপনার ছেলের 10 বছর পুরো করতে পারে যে কোনো সমস্যার সমাধান। বিদ্যা নিয়ে, বিবাহ নিয়ে, ব্যবসা নিয়ে যে কোনো সমস্যার সমাধান এই 10 দিনে করে দেখাবো, এটা গ্যারেন্টি নয়, আমার চ্যালেঞ্জ। তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। আজকে সুন্দর বিষয় ছিল গণেশজির গণেশ চতুর্থী নিয়ে, এবং কি করবেন বলছে কালকের থেকে, অর্থাৎ আজকে তো পড়ছে দুপুর 3টে থেকে, আপনি লাল রঙের কোনো গণেশ একটা কিনুন, এক দরে কিনে আপনার ঠাকুরের স্থানে একটা হলুদ কাপড় পেতে দুর্বার বিছানা করুন, দুর্বা ঘাসের বিছানা করুন, করে ওই লাল গণেশকে ওখানে আপনি স্থাপন করুন। তার সামনে আপনি আজকে প্রদীপ জ্বালাবেন ঘিয়ের, এবং ঘিয়ের প্রদীপে আপনি দেবেন 5টা ছোট এলাচের দানা দিয়ে দেবেন, প্রদীপ জ্বলবে। আর একটি মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র গণেশজি জপ করবেন, ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ 128 বার রেগুলার জপ করবেন। স্নান করে উঠবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, 5টা এলাচের দানাগুলো দিয়ে দেবেন, আর এই মন্ত্র বলবেন গণেশজির সামনে দাঁড়িয়ে, ওং গং গণপতায় নমঃ 128 বার করে বলার পর জবা ফুল, নীল অপরাজিতা ফুল, কুন্দ ফুল, কদম ফুল আপনি এই গণেশজির চরণে প্রদান করবেন। মনে হয় তুলসী দেবেন না, কেন গণেশজি তুলসী হচ্ছে চিরশত্রু, তাই তুলসী দিয়ে কখনো পূজিত করবেন না গণেশজিকে। গণেশজির প্রিয় দ্রব্যই হচ্ছে দুর্বা, অবশ্যই দেবেন। মনের কথা লিখবেন, একটা আরজি দেবেন। আরজিটা কি? এই গণেশ চতুর্থীর দিন একটা আপনি মনের কথা লিখুন। যার বিয়ে হচ্ছে না লিখুন বিয়ের বাধা দূর হোক, যার কর্ম পাচ্ছে না লিখুন বেকারত্ব নাম ঘুচুক, যার ব্যবসা উন্নতি লিখুন ব্যবসায় আয় বল বাড়ুক। এগুলো একটা আরজি লিখুন, লিখে তাকে ভালো করে মুড়ে হলুদের ফোঁটা, চন্দনের ফোঁটা, লাল টিপের ফোঁটা দিয়ে রলির সুতোয় বেঁধে গণেশজি শ্রীচরণে আপনি অর্পণ করুন দুর্বা ঘাসের তলায়। অর্থাৎ প্রথমে হলুদ কাপড়, তারপর আরজি, তারপরে দুর্বার বিছানা, তারপরে স্থাপন করুন গণেশজিকে। যখন 10 দিন হবে, অনন্ত চতুর্দশীর দিন গণেশজিকে আপনি সেখান থেকে তুলবেন, আবার এই দুর্বাগুলার আরজিটা বার করবেন, আবার কাপড়টা পরিষ্কার করে পেতে গণেশজিকে স্থাপন করবেন। ওই দুর্বা আর আপনার আরজি একসাথে বাঞ্চ করে ওই রলির সুতে বেঁধে নিজের কাছে রাখুন। আর পরের বছর আমাকে জানাবেন আপনি কি ছিলেন আর কি হলেন। 0 থেকে হিরো হলেন, প্রজা থেকে রাজা হলেন, আয় থেকে ব্যয় হলো না ব্যয় থেকে আয় বাড়লো, অবশ্যই রিপোর্টিং দেবেন। 1 বছর তো বললাম, তার আগে আপনার চাকানা ঘুরেছে, আমার নাম জয় পরাশর নয়। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আর যারা মিস করলেন এই গণেশ চতুর্থীর বিশেষ টোটকা, তারা অবশ্যই ইউটিউবে যান আর গিয়ে লিখুন আজকে ডেট এবং জয় পরাশর, সৃষ্টিকে করুন সাবস্ক্রাইব, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, যদি আরো অনুষ্ঠান করতে পারি, আরো বলতে পারি। আর অবশ্যই যদি আপনি ভালো থাকতে চান তাহলে অবশ্যই আসতে হবে যে কোনো চেম্বারে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার সোয়াবাজার, আর শনিবার দিন শিয়ালদা। 8420757993, 8697110153 তে বুকিং করবেন 2 দিন আগে। যদি কেউ সোমবার দেখান শনিবার নাম লেখাবেন, মঙ্গলবার দেখান রোববার নাম লেখাবেন, বুধবার দেখান
সোমবার নাম লেখান। 2 দিন আগে কেন করতে বলছি? প্রচুর ভিড় হচ্ছে, আপনাদের ভালোবাসা, আসার ইচ্ছা, প্রতিকার পাওয়ার ইচ্ছা, ভালো থাকার ইচ্ছা, স্বপ্ন পূরণের ইচ্ছা, সবটা পূর্ণ হবে যদি প্লিজ বুক করে আসেন। কেন আমি কালকেও অনেক লোক কিন্তু ফিরিয়ে দিয়েছি, দেখতে পারিনি, কারণ আমার বারবার বলা, কাল শেওড়াফুলি চেম্বারে টিচার্স ডে ছিল, তার মধ্যে 38 জন লোক, আমি 4 জনকে ফিরিয়ে দিয়েছি, কারণ আমার পক্ষে সম্ভব নয় দেখা। তাই যারা বুকিং করছেন তারাই আসবেন, যাতে বুকিং নেওয়া হচ্ছে না, বলা হচ্ছে পরের সপ্তাহে আসুন, প্লিজ তারা পরের সপ্তাহে আসুন। আপনারও ভালো, আমারও ভালো, ভালো থাকতে হবে আর ভালো রাখতে হবে। অনুষ্ঠান আরো দেখুন সৌভাগ্যের সন্ধানে। আজ আসি, দেখা হবে আগামীকাল, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা